হ্যালো, হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছেন আমার? জি স্যার, কথা শোনা ওকে। যাচ্ছে স্যার। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আপনারা ভালো আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনাদের স্যার আল্লাহ রাখছে, বলো স্যার। আপনাদের সাথে গত সপ্তাহে ক্লাসে কি এই যে পপুলেশন ক্যালকুলেশন যেটা ওটা তো দেখাইছি, বিল্ডিং ক্লাসিফিকেশনটাকে দেখিয়েছিলাম, মানে কোন কোন টাইপের বিল্ডিং আমরা নর্মালি দেখে থাকি, এটা মেবি দেখানোর কথা। জি স্যার, দেখাইছিলেন স্যার। তার মানে কিন্তু আপনাদের রিপোর্ট 2 কিন্তু অলরেডি স্যার দেখানো হয়েছে স্যার। ওকে, তাহলে কিন্তু আপনাদের রিপোর্ট 2টা কিন্তু কমপ্লিট, অর্থাৎ আপনাদের আমি টোটাল দুইটা রিপোর্ট দেখাইছি এই পর্যন্ত। রিপোর্ট 1-এ কি ছিল বলেন তো? আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ ডিজাইন ছিল, ইন্ডাস্ট্রিয়াল ভিলেজের লেআউট ছিল, ঠিক আছে। 2 নাম্বারটাতে আমরা দেখেছিলাম প্রথম মানে 1 নাম্বার যে রিপোর্টটা হবে ওটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ লেআউট। আর 2 নাম্বার যে 1 নাম্বার রিপোর্টটা যদি আমরা একটা বের করি, আচ্ছা আমি অপেক্ষা করেন আমি দেখতেছি। ওকে, আমাদের 1 নাম্বার যে রিপোর্টটা আমরা করেছিলাম সেটা ছিল হচ্ছে আমাদের রিপোর্ট নাম্বার 1, লেআউট অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ। এখানে আমি আপনাকে বলেছিলাম যে যে জিনিসগুলো লিখতে হবে এখানে, আপনাদের অবজেক্টিভটা লিখতে হবে, টাইপস অফ বিল্ডিং গুলো লিখতে হবে, নোটস গুলো লিখে একটা সবাইকে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এর লেআউট আমি ড্র করতে বলেছিলাম। এবং সেটা কিন্তু কিসে বলেন তো? বলছিলাম যে অটোক্যাডে করবেন, অথবা কেউ যদি রিভেটের কাজ করে থাকেন 3D সেটা করলেও সমস্যা নাই। এবং সবাই চেষ্টা করবেন সবার থেকে আলাদা ডাইমেনশন বা আলাদা টাইপের লেআউট মানে করার জন্য আর কি। আর যেহেতু রিপোর্ট গুলো আমাদের একদম, হ্যাঁ বলেন। আমাদের তো ফাইলটা দেয়া হয়নি স্যার। কোন ফাইলটা? এটা দিই নাই, এই ইন্ডাস্ট্রিয়াল ভিলেজটা তো দিয়েছি, মানে এই এটাকে দেই নাই ম্যানুয়ালটা। আচ্ছা, না দেওয়া হলে আমি দিয়ে দিব, ঠিক আছে, যদি না দেওয়া হয়ে থাকে আমি দিয়ে দিব। ইন্ডাস্ট্রিয়াল লেআউটটাও দেওয়া হয় নাই, আচ্ছা ঠিক আছে, এটা আমি স্যার রিপোর্ট দেয়া তো হয়নি। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিব আজকে, ঠিক আছে, আজকে বা এই উইকের মধ্যে পেয়ে যাবেন আর কি। লেআউটটা তো আমি দিব না, লেআউটটা আমি আপনাদেরকে স্যাম্পল একটা দিতে পারি, বাট আপনাদেরকে আমি বলছিলাম লেআউটটা নিজেদের মতো করে করতে হবে, বা আপনারা নিজেরা চুজ করে লেআউটটা ড্র করবেন, কি টাইপ লেআউট দিবেন, কোন কোন ধরনের ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এর জন্য লেআউট বানাবেন, টোটালটা আপনাদের ওপর, আপনারা নিজস্ব ডাইমেনশন দিয়ে করতে পারবেন বা করবেন আর কি। এটা হচ্ছে রিপোর্ট 1-এ দেখেছিলাম। রিপোর্ট 2-তে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের রিপোর্ট 2টা ছিল হচ্ছে আমাদের পপুলেশন ক্যালকুলেশন এন্ড বিল্ডিং ক্লাসিফিকেশন। পপুলেশন ক্যালকুলেশনে আমরা একটা ক্যালকুলেশন দেখেছিলাম সম্ভবত, আমি যদি একটু বের করি। ওকে, এই যে পপুলেশন ক্যালকুলেশনের যে ফার্স্ট পার্টটা, এটাতে কয়েকটা কি ছিল এখানে কি লিখতে হবে? আমাদের রিপোর্টের নাম হবে হচ্ছে পপুলেশন ক্যালকুলেশন এন্ড বিল্ডিং ক্লাসিফিকেশন। দেন কয় ধরনের আমরা ক্যালকুলেশন মেথড বা কয় ধরনের পপুলেশন ক্যালকুলেশনের জন্য কি কি মেথড ফলো করা হয় সেটা এখানে রয়েছে, এবং তার সাথে একটা পেজে এখানে একটা পপুলেশন ক্যালকুলেশনের একটা ম্যাথ সলভ করা ছিল, তাই না? এবং আমি আপনাদেরকে বলছিলাম এটা এটা করলে হবে, বাট পরীক্ষার জন্য না, বাট এটা হচ্ছে আপনাদের মেইনলি আপনাদের রিপোর্টের জন্য, আপনার ডাইরেক্ট হচ্ছে এই কোশ্চেনটা তুলে সলভ করলেই হবে। তো এই ফাইলটাও মেবি আমি আপনাদেরকে এখনো দিই নাই, তো এটাও আপনারা পেয়ে যাবেন। এটার সাথে সাথে আপনাদের আমি দিয়ে দিব হচ্ছে লেকচার 2টা, যেটা এই যে টাইপস অফ বিল্ডিং। এই টাইপস অফ বিল্ডিং এ শুধু বলেছিলাম যে নামগুলো লিখতে হবে, এবং সাথে হচ্ছে একটা করে এক্সাম্পল, তাই না, কোন বিল্ডিং টাইপের এক্সাম্পল কি সেটা লিখলে আমাদের রিপোর্ট নাম্বার 2টা কমপ্লিট, ঠিক আছে। তো রিপোর্ট 1 রিপোর্ট 2 পর্যন্ত আমাদের হচ্ছে এই পর্যন্ত কথাবার্তা। যেহেতু আমি আপনাদেরকে ফাইলগুলো এখনো দিই নাই, ফাইলগুলো আপনারা আমি দিয়ে দিলে আপনারা দুটো রিপোর্ট কমপ্লিট করতে পারবেন। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের রিপোর্ট নাম্বার 3 হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। আজকে যেটা আমরা দেখাই দিচ্ছি সেটা হচ্ছে আমাদের রিপোর্ট নাম্বার 3 তে কাউন্ট হবে। আমরা মিডের আগে মনে হয় আজকে আমাদের শেষ ক্লাস, ঠিক আছে। মানে আপনাদের তো আর মিড নাই যদিও, বাট তারপরে হচ্ছে নর্মালি মানে এখানে তো ভার্সিটির যে রুল সেই হিসেবে তো মিড 9 তারিখ থেকে মিড এক্সাম, তো আপনাদের হয়তো বা নেক্সট উইকে ক্লাসটা হবে না, প্লাস তারপরের উইকে হয়তো বা মিডের বন্ধ থাকে একটা, তো সেই টাইমেও ক্লাসটা না হইতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের ক্লাসটা আবার হচ্ছে 2 সপ্তাহ পরে, ঠিক আছে। তো 2 সপ্তাহ পরের যে আজকের দিনের যে ক্লাসটা, এই ক্লাসটার আমি হয়তোবা নিব না আপনাদের, আমি হচ্ছে মিড পর্যন্তই নিচ্ছি। মিডের পর আপনাদের এইটুক পার্ট হয়তোবা আপনাদের ইমরান খান অপু স্যার মানে কন্টিনিউ করবে আর কি, ঠিক আছে। তো স্যারকে বলবেন যে আমি কোন পর্যন্ত দেখিয়েছি, তারপর থেকে উনি আসলে কন্টিনিউ করবে, আমিও জানাই রাখবো যে আমি কোন পর্যন্ত দেখিয়েছি। তো খেয়াল করেন, আমি আপনাদের আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা সুয়ার ডিজাইন। সুয়ার চেনেন কেউ? সুয়ার বা সুয়ারের সুয়ার ডিজাইনটা কেন করা হয়? এনিওয়ান নাম শোনেন নাই কখনো? হ্যাঁ সুয়ার, সুয়ার কি বলেন? ওয়েস্ট ওয়াটার হ্যাঁ ওয়েস্ট, আসলে একটা একটা
একটা বিল্ডিং এর ওয়েস্ট ম্যাটেরিয়াল, তাই না? একটা বিল্ডিং এর ওয়েস্ট ম্যাটেরিয়াল বলতে হচ্ছে আমাদের টয়লেট যেটা আর কি, ঠিক আছে, আমাদের বাথরুম যেটা আর কি। তো আমাদের টয়লেটের যে হিউম্যান এক্সক্রেটা গুলা বা ওয়েস্ট গুলা, সেগুলাকে আমরা যেখানে হচ্ছে কি করি, যেখানে হচ্ছে জমা করি, বা আমাদের হচ্ছে যেখানে আমরা আমাদের বিল্ডিং এর যে সকল ওয়েস্ট যেখানে জমা হয় সেটা হচ্ছে আমাদের জন্য সুয়ার, তাই না? এবং এটা প্রত্যেকটা বিল্ডিং এরই কিন্তু একটা করে কি সুয়ার থাকার কথা, তাই তো নাকি? জি স্যার। হ্যাঁ, তো এই যে একটা বিল্ডিং এ যে সুয়ারটা, এটা মূলত আমরা ডিজাইনটা কি দেখবো আসলে? আমরা সুয়ার ডিজাইন বলতে আসলে সুয়ারটা দেখতে কেমন এটাই ডিজাইন করবো অ্যাকচুয়ালি না, আমরা মূলত দেখবো হচ্ছে একটা সুয়ারের যদি একটা রেক্টেঙ্গুলার সুয়ার হয় বা একটা যদি সার্কুলার সুয়ার হয়, তাহলে সেক্ষেত্রে ওই সুয়ারের আমাদের ডেপথটা কত হবে, আমরা মূলত তার হাইটটা বের করবো। হ্যাঁ, মানে আমরা নর্মালি যে সুয়ারটা ডিজাইন করতেছি এটা একটা সার্কুলার সুয়ার, অর্থাৎ একটা তার ডায়ামিটারটা হচ্ছে সার্কুলার টাইপের, বাট হচ্ছে তার অ্যাকচুয়ালি ডেপথটা কত হবে, আমরা মূলত ডেপথটা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তো আমরা এখানে আসলে সুয়ার হিসেবে আমরা মূলত আমাদের ইউনিভার্সিটিটাকেই কনসিডার করেছি। দেখেন প্রবলেমটা কিভাবে থাকতে পারে, যেখানে বলছে যে একটা প্রেজেন্ট স্টুডেন্ট অফ ইউবি হচ্ছে কত, 18,000, এটা হচ্ছে 2001 এর পপুলেশন, প্রেজেন্ট পপুলেশন, অর্থাৎ 2021 সালে আমরা ধরলাম যে আমাদের ইউবিতে আমাদের স্টুডেন্ট সংখ্যা কত, প্রায় 18,000 বা 18K। ওকে, তো আমাকে মূলত সুয়েটটা ডিজাইন করতে হবে 2031 সালের জন্য। আমার এখন ইউবিতে যদি 18,000 স্টুডেন্ট বর্তমানে থাকে, তাহলে 2031 সালের পর্যন্ত যদি আমি যদি আমার বিল্ডিং এর নিচে একটা সুয়ার সিস্টেম ডিজাইন করতে চাই, বা কি পরিমাণ জায়গা আমার দরকার একটা সুয়ারকে হচ্ছে, কি পরিমাণ ডেপথ আমার হচ্ছে কনজিউম হবে, বা কি পরিমাণ ডেপথ আমাকে মিনিমাম প্রোভাইড করতে হবে এই পরিমাণ স্টুডেন্টের সুয়ারটাকে কি করার জন্য, ক্যাপাসিটিটাকে তার হচ্ছে মানে ক্যাপাসিটি ধারণ করার জন্য আর কি। ঠিক আছে, তো এই যে সুয়েটটা সেটাকে আপনাকে ডিজাইন করতে বলতেছে হচ্ছে 2031 সালের জন্য, এবং বলছে যে এই যে 2021 সাল থেকে 2031 সালে 10 বছর পর্যন্ত স্টুডেন্টের গ্রোথ রেটটা হচ্ছে 1.25%, অর্থাৎ প্রতি বছর 1.25, 100 জনে 1.25 করে জনসংখ্যা, মানে আমাদের জনসংখ্যা বলতে আমাদের স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা তো জানি আমাদের স্টুডেন্ট সংখ্যা প্রতি সেমিস্টার বা প্রতি বছরেই কিন্তু কি হয়, ইনক্রিজ হয়। যদিও সেটা রেটটা সবসময় সেম না, কখনো বেশি বা কখনো কম, বাট আমরা ধরে নিলাম একটা মোটামুটি ভাবে একটা অ্যাজিউম করে নিচ্ছি যে প্রতি ইয়ারে অন এভারেজ হচ্ছে 1.25% করে স্টুডেন্টটা গ্রোথ হচ্ছে। এবং আমরা আমাদের যে সুয়েটটা ডিজাইন করব সেটা একটা সার্কুলার সেকশন, অর্থাৎ হচ্ছে একটা যে সুয়েটটা আমরা বানাতে যাচ্ছি সেই সুয়েটটা আসলে বা সেই সুয়েট ডিজাইনটা হচ্ছে একটা সার্কুলার সেকশন আমরা বানাবো, যার আচ্ছা গ্রেডিয়েন্ট কোএফিসিয়েন্ট বা গ্রেডিয়েন্টটা হচ্ছে 0.005, অর্থাৎ যার ঢালটা হচ্ছে 0.005 বা স্লোপ যেটাকে বলা হচ্ছে, এবং তার রাফনেস কোএফিসিয়েন্ট, এবং ওই ম্যাটেরিয়াল আমরা যদি কনক্রিটের, আমরা নরমালি হচ্ছে এই ধরনের সুয়েট ডিজাইনগুলো কনক্রিটতেই করে থাকি, এই যে আমরা যে কনক্রিটটা ইউজ করব তার রাফনেস কোএফিসিয়েন্ট হচ্ছে 0.2, এবং একজন স্টুডেন্ট পার ডেতে আমাদের ভার্সিটিতে 0.3 লিটার পার ডে সুয়েজ হচ্ছে জেনারেট করে। অর্থাৎ আমরা একজন স্টুডেন্ট যদি টয়লেট ইউজ করে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি অন অ্যারাউন্ড 0.3 লিটার পার ডে পরিমাণ সুয়েজ সেখানে জেনারেট হয়। তাহলে আমাকে 2031 সালের জন্য যদি আমি একটা সুয়ারের কথা ভাবি, তাহলে তার ডেপথ কত হবে সেটা আমাকে ডিজাইন করতে হবে। কোশ্চেনটা কি বোঝা গেছে সবাই? এই পর্যন্ত কি বুঝতে পারছি আমরা? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কিন্তু কারো রেসপন্স পাচ্ছি না। স্যার বুঝছি স্যার। বাকিরা কি ক্লাসে আছেন স্যার নাকি? বোঝা যায় স্যার। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা সবাই ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেনটা যদি ক্লিয়ার হয় একটু খেয়াল করেন। আমরা প্রথমে কি দেখেছিলাম যে আমরা কিন্তু আগের দিনের মানে আমাদের আগের যে রিপোর্টটা ছিল, রিপোর্ট আমরা একটা পপুলেশন ক্যালকুলেশন দেখেছিলাম। সেই পপুলেশন ক্যালকুলেশন অনুসারে আমাদের কিন্তু যদি আমরা দেখি, আমাদের হচ্ছে পপুলেশন ক্যালকুলেশন অনুসারে যে একটা জায়গার বা একটা এলাকার বা একটা সিটির যদি প্রেজেন্ট পপুলেশন বলা থাকে এবং তার যদি একটা গ্রোথ রেট বলা থাকে, আমরা কিন্তু তার ফিউচার পপুলেশনটা বের করতে পারি। তো কি সূত্র দিয়ে আমরা বের করেছিলাম যে PF ইকুয়াল টু PP ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N, যেটা আমরা গত দিনের রিপোর্টে পপুলেশন ক্যালকুলেশনে শিখেছিলাম। এখন আমাদের যেহেতু আমাদের ভার্সিটির জন্য আমাদের কি বলা আছে, পপুলেশন বলা, আমাদের স্টুডেন্ট সংখ্যা বলা হচ্ছে 18,000, প্রেজেন্ট পপুলেশন পিপি হচ্ছে 18,000, 1 প্লাস আরটা হচ্ছে কি পরিমাণে স্টুডেন্ট সংখ্যা গ্রোথ হচ্ছে, তাই না? কি পরিমাণে স্টুডেন্টের হার প্রতি বছর বাড়তিছে, তাহলে প্রতি বছর কত বাড়তিছে আমাদের 1.25% করে। যদি 1.25% করে বাড়ে, তাহলে আমরা আর এর মান কত লিখবো, আমরা 1.25 বাই 100, অর্থাৎ 0.0125। তাহলে আমরা আর এর মানটা পাইলাম 0.0125, এবং এন এর মানটা কত হবে বলেন তো? এন ইকুয়াল টু কত হবে এখানে? কেউ একজন বলেন তো এন ইকুয়াল টু কত? এন আমাদের কি ছিল বলেন তো? কনসিডারিং ইয়ার, যে বছরের জন্য আমরা কোন একটা পপুলেশনটা ডিজাইন করতেছি, এখানে কত বছরের জন্য পপুলেশন ডিজাইন করতেছি?
10 বছর স্যার। 10 বছর। 10 বছর, কারণ আমাদের প্রেজেন্ট পপুলেশন 2021 সালের এবং আমাকে বলছে 2031 সালের জন্য সুয়েটটা ডিজাইন করতে। তাহলে আমাদের ক্যালকুলেশন আমাদের হচ্ছে কনসিডারেশন আসবে হচ্ছে 10 ইয়ার্স। তো আমরা এখানে 10 ইয়ার্স কনসিডার করলাম। তাহলে 18,000 হচ্ছে প্রেজেন্ট পপুলেশন, গ্রোথ রেট 0.0125 এবং হচ্ছে ইয়ার হচ্ছে 10। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি আমাদের দেখা যাচ্ছে হচ্ছে 20,380 জন। যেহেতু আমরা স্টুডেন্ট সংখ্যা বুঝাবো, দ্যাটস ওয়াই এটাকে আমরা রাউন্ডিং করেছি, কারণ মানুষের সংখ্যা বা স্টুডেন্ট সংখ্যা তো কখনো ফ্র্যাকশন হতে পারে না। তো আমরা আপার রাউন্ডিং করে আমরা ধরে নিলাম যে 2031 সালে আমাদের ইউরোপিয়ানে স্টুডেন্ট সংখ্যা হইতে পারে অ্যারাউন্ড 20,381 জন, যদি গ্রোথ রেটটা 1.25% হয়ে থাকে। ঠিক আছে, এটা আমাদের শুধু পপুলেশনটা ফিউচার একটা কি করে নিলাম, অ্যাজাম্পশন করে নিলাম আর কি। ওকে, এখন আমাদের কোশ্চিনে বলা ছিল যে একজন স্টুডেন্ট পার ডেতে 0.3 লিটার পার ডে সুয়েজ কি করে, জেনারেট করে, তাই না, প্রডিউস করে। তাহলে একজন যদি 0.3 করে তাহলে টোটাল পপুলেশন কত, 20,381। তাহলে টোটাল কি পরিমাণ সুয়েজ একদিনে জেনারেট হবে আমি বের করতে পারবো না? পারবো তো নাকি? শুধুমাত্র কি করছি, 0.3 কে আমাদের পপুলেশন বা আমাদের স্টুডেন্ট সংখ্যা দিয়ে যদি গুণ দিই, তাহলে একদিনে আমাদের ভার্সিটিতে কি পরিমাণ সুয়েজ জেনারেট হচ্ছে বা প্রডিউস, সেটাকে বের করা সম্ভব নাকি সম্ভব না? বলেন। ক্লাসে রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আমি বুঝবো না যে আপনারা বুঝতেছেন কিনা। জি স্যার, বোঝা যায় স্যার। তো অ্যান্সার দিতে হবে তো, জিজ্ঞাসা করছি কি কোশ্চিন যে করতেছি অ্যান্সার দিচ্ছেন না কেন কেন কেউ? স্যার আনমিউট করা থাকে তো, মিউট করতে অনেক সময় সমস্যা হয়ে যায়, ফোন হ্যাং করে। বাকিদেরও সমস্যা সেম? স্যার রাস্তায় যাচ্ছে। ওকে, একজন রাস্তায়, তারপর আর টোটাল 20 জন দেখতেছি ক্লাসে। বলেন বাকিদের সমস্যা আজকে শুনি আগে, তারপরে ক্লাস নিব। বলেন। মানে আপনারা যদি চান যে আমি শুধু শিখাই যাবো, আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা করবো না, তাহলে আসলে আলটিমেটলি কোনো লাভ হবে না এই ক্লাসটা। ঠিক আছে, এটা একটা ডিজাইন কোর্স, পরে আলটিমেটলি আপনারা যদি পরীক্ষায় খারাপ করেন আপনাদের কিন্তু এই কোর্সে ফেল আসলে আবার নতুন করে এই কোর্স নিতে হবে। এটা কিন্তু থিওরি কোর্স না যে আপনারা সাপ্লি দিয়ে এটা মানে পার পেয়ে যাবেন। এটা একটা সেশনাল কোর্স, ফেল করলে একদমই ফেল, নতুন করে কোর্স রেজিস্ট্রেশন করতে হবে আবার। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করেন, ক্লাসগুলো একটু রেগুলার করার চেষ্টা করেন, নর্মাল থিওরি ক্লাসের মতো করে না করে একটু সেশনাল বা ল্যাব কোর্সের মতো করে ভাবেন, আদারওয়াইজ কিন্তু এই কোর্সে কিন্তু পাস করতে পারবেন না। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম দেখেন, তো আমরা তো ফিউচার একটা পপুলেশন ক্যালকুলেশন করেছি বা একটা অ্যাজিউম করেছি, করার পর আমরা যদি দেখলাম যে একজন স্টুডেন্ট যদি 0.3 লিটার করে সুয়েজ জেনারেট করে, তাহলে 2031 সালে এই 20,381 জন লোক, আমি যদি এই 0.3 সাথে টোটাল পপুলেশনটা মাল্টিপল করি, তাহলে একদিনে টোটাল কি পরিমাণ সুয়েজ জেনারেট হয় সেটা আমি বের করতে পারবো। এবং সেটা আমি কত বের করেছি সেটা আমি বের করে দেখলাম, 6,114.3 লিটার পার ডে সুয়েজ আমাদের ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে কি হয়, প্রডিউস হয়। বাট আমরা যেহেতু একটা জিনিস ডিজাইন করতেছি, আমরা কি করি, আমরা যখন বিল্ডিং ডিজাইন করি তখন ফ্যাক্টর অফ সেফটির জন্য আমরা লোড যদি একটা বিল্ডিং এ যদি আমি দেখলাম যে ডেড লোড যদি 500 বা 600 কি হয়, আমি তাকে আরো 1.5 গুণ বা 2 গুণ করে তার থেকে বেশি পরিমাণ লোডের জন্য আমার এটা বিল্ডিংটা ডিজাইন করি। কেন করি, যাতে আমার ফ্যাক্টর অফ সেফটি আমি কেন রাখি, যাতে আমার ডিজাইনটা যাতে কি আমার যাতে কখনো যাতে আমার ডিজাইনটা কোলাপস না করে, তাই না? তো সেম ভাবে এখানেও তাই, যে সুয়েজ ডিজাইন করার সময় যদিও সুয়েজটা জেনারেট হচ্ছে প্রতি মানে 2031 সালে যে 6,114 লিটার, বাট আমরা ধরে নিলাম যে পার ডেতে মানে একদিনে যে পরিমাণ সুয়েজ জেনারেট হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম তার 1.5 গুণ। অর্থাৎ যদিও 6,114.3 লিটার হচ্ছে, বাট আমি ধরে নিচ্ছি না, আমি ধরবো যে আমি ডিজাইনটা আরো বেশির জন্য করব। এমনও তো হতে পারে যে আমার এর থেকেও তুলনামূলকভাবে একটু বেশি পরিমাণ সুয়েজ জেনারেট হতে পারে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের কিন্তু গ্রোথ রেটটা হচ্ছে অ্যাজাম্পশন, প্রতি বছর যে 1.25% হারেই আমাদের স্টুডেন্ট বাড়বে এটা আমি শিওর না। কখনো আমাদের স্টুডেন্ট বৃদ্ধির হার 2% হতে পারে, 2.5% হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট সংখ্যা বেড়ে গেলে আমাদের সুয়েজটাও বেশি জেনারেট হবে। তো এই জন্য আমরা সুয়েজ যেটা প্রতিদিন জেনারেট হচ্ছে সেটাকে আমি আরো 1.5 দিয়ে মাল্টিপল এই জন্য করলাম, যাতে আমার ডিজাইনটা আমি আরো ম্যাক্সিমাম সুয়েজের জন্য করতে পারি। তাহলে আপনি এখন বলতে পারেন স্যার তাহলে আমি কেন 1.5 গুণ নিব, কেন 2 গুণ বা 2.5 গুণের জন্য করলাম না? আপনি যদি ডাবল পরিমাণ সুইচের জন্য ডিজাইন করতে চান, 3 গুণের জন্য করতে চান, আপনারটা যে ভুল তা না, আপনারটাও ঠিক, বাট প্রবলেম হচ্ছে তখন সেটা ইকোনমিক্যাল হবে না। অর্থাৎ আপনার একটা সুইচ বানাতে
যেখানে হয়তো আপনার 50,000 বা 1 লাখ টাকা আপনার হয়তো, বাট এখানে আপনার ডাবলের জন্য করতে গেলে সেখানে 2 লাখ বা 3 লাখ টাকা, অর্থাৎ আপনি কিন্তু আপনার ইকোনমিটাকে তখন মাথায় রাখতেছেন না। এই জন্য আপনাকে আমি কত গুণ নিয়েছি, 1.5 গুণ নিয়েছি, বেশি নিয়েছি বাট এত বেশি না যেটা আমার জন্য আবার ইকোনমিক্যাল হচ্ছে না। তো আমাকে সেইভাবে ডিজাইন করার জন্যই আমি এটার ম্যাক্সিমামটা ধরে নিয়েছি, যে হয়তো বা 6114 লিটার হতো, সেটাকে আমি আরো 1.5 গুণ ধরে 9171.5 লিটার পার ডে আসলো। কত মাল্টিপল করার পর? 1.5 মাল্টিপল করার পর, অর্থাৎ একদিনে ইউবিতে স্টুডেন্টদের কাছ থেকে সুয়েজ জেনারেট হচ্ছে হলো 9171.5 লিটার পার ডে। এখন এই এই যে 9171.5 লিটার পার ডে, এটা আসলে কিসের মান? সুয়েজ জেনারেটের মান, বা কি পরিমাণ সুয়েজ আমার সুয়ারের মধ্যে ডিসচার্জ হচ্ছে বা পড়তেছে সেটার মান। তাহলে এই জিনিসটাকে কিন্তু আমরা ডিসচার্জ বা কিউ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা কিউ ইকুয়াল টু কি লিখতে পারি? কিউ ইকুয়াল টু 9171.5 লিটার পার ডে। যেহেতু আমরা এখান থেকে মূলত আমাদের ডায়ামিটারটা বের, সরি, আমরা আমাদের ডেপটা বের করবো, যে আমাদের সুয়েজ যে ডিজাইন করি তার ডেপটা কত। এই জন্য আমরা যেটা করব, আমরা ডিসচার্জটাকে লিটার পার ডে থেকে মিটার কিউব পার ডে তে কনভার্ট করব। কেন করব? আমার ক্যালকুলেশনের সুবিধা, তার কিছুই না। এমন না যে এটা আসলে না করলে ভুল। ব্যাপারটা হচ্ছে আমি কেন করছি, আমার হচ্ছে ডেপ যেহেতু আমি মিটারে বের করতে চাচ্ছি, যেহেতু আমার কোনো কিছু ডেপকে আমরা মিটারেই প্রকাশ করি আমরা নরমালি, তাই না, এসআই পদ্ধতিতে, তো এই জন্য আমরা হচ্ছে কি করতেছি, আমরা হচ্ছে ডিসচার্জটাকে মিটার কিউব পার ডে তে নিয়ে আসবো। কিভাবে আনতে পারি? জাস্ট শুধুমাত্র এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই অথবা 10⁻³ দিয়ে গুণ দিই, তাহলে কিন্তু এটা কিসে কনভার্ট হয়ে আসবে? মিটার কিউব পার ডেতে চলে আসবে। এখানে দেখেন 10⁻³ দিয়ে গুণ দিছি, যে এটা যে কথা 9171.5 কে 1000 দিয়ে ভাগ দেওয়া একই কথা। তাহলে আমি এটাকে জাস্ট শুধুমাত্র 10⁻³ দিয়ে গুণ দিলাম, গুণ দিলে ডিসচার্জটা কত আসলো? 9.1715 মিটার কিউব পার ডে। অর্থাৎ একদিনে আমাদের ইউবিতে সুয়েজ জেনারেট হচ্ছে 9.1715 মিটার কিউব। এটা হচ্ছে ডিসচার্জের পরিমাণ। এখন আপনাকে মেইনলি বের করতে হবে কার মান? ডেপথের মান। আমি কিভাবে বের করতে পারি? আমরা যদি মানে ম্যানিংস ফর্মুলা অবশ্যই পড়ে আসছি, ওপেন চ্যানেল ফ্লো যখন পড়েছি বা আমরা যখন ফ্লুইড মেকানিক্স পড়েছি, ওইখানে আমরা কিন্তু দেখেছিলাম যে ম্যানিংস ফর্মুলা অনুসারে ডিসচার্জের সূত্র হচ্ছে কি? কিউ ইকুয়াল টু 1/n ইন্টু এ ইন্টু r⁻²/3 ইন্টু s⁻½ যেখানে এন হচ্ছে কি? এন হচ্ছে ম্যানিংস নাম্বার যেটাকে বলা হয়, তাই না? এন হচ্ছে নাম্বারটা। এখানে এ হচ্ছে আমার টোটাল যে এরিয়াটা, সেই এরিয়াটাকে বোঝানো হচ্ছে। আমাদের যে সুয়েটটা তার এরিয়া বোঝানো হচ্ছে। আর হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, এবং এস কি? এস হচ্ছে স্লোপ। স্লোপটার মান কিন্তু আমাদের কোশ্চেনে বলা ছিল, যদি আমরা খেয়াল করে দেখেন, এই যে আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বা স্লোপ বলা ছিল 0.005। তার মানে আমাদের এখানে একমাত্র এস এর মানটা আমাদের এখন পর্যন্ত কি জানা। ঠিক আছে, এস এর মানটা আমাদের জানা। ওকে, এরপর হচ্ছে এন। এন এর মানটা কোনটা বলেন তো? এখানে এন এর মানটা এই যে আমাদের এন এর মানটা কি বলেছিল দেখেন, এই যে রাফনেস কোএফিসিয়েন্ট কত? 0.2। 0.2, দ্যাট মিন আমাদেরকে এন এর মানটাও আমাদের জানা। এখন বাকি থাকলো হচ্ছে এ আর হচ্ছে আর। এটা কি? এটা হচ্ছে আমার এই যে আমি আমার বলতেছি যে আমার হচ্ছে ডেপথ কত হবে, আমার যে কনক্রিটের যে আমার যে সেকশনটা বা আমার যে সুয়েরটা বা সুয়ের পাইপটা, তার এরিয়াটা আসলে আমরা কি জানি? একটা সার্কুলার একটা এরিয়া আমি ধরে নিয়েছিলাম যে আমার সার্কুলার সেকশন ডিজাইন করব। যদি সেকশনটা সার্কুলার হয় তাহলে আমি তার এরিয়া সমান কি লিখতে পারি? পাই আর স্কোয়ার বা পাই/4 ডি স্কোয়ার, নাকি? এটা তো আমরা জানি, নাকি? একটা সার্কুলার সেকশন বা একটা বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার অথবা পাই/4 ডি স্কোয়ার। এখানে ডি হচ্ছে তার ডায়ামিটার, তাই না? এটা হচ্ছে এখানে তার ডায়ামিটার, বা আমরা যদি তার এরিয়া বা পেরিমিটার কল্পনা করি, তাহলে সেটাকে আমরা ডেপথ বলতে পারি। ঠিক আছে, আমরা তার ডেপথ হিসাবেও ধরতে পারি। এটা হচ্ছে এরিয়া গেল। এবার আসে আর। আরটা হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস। আর সমান সমান আবার আমরা জানি হচ্ছে এরিয়া বাই পেরিমিটার। আর ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এরিয়া ডিভাইডেড বাই পেরিমিটার। এরিয়া সমান সমান সেম পাই/4 ডি স্কোয়ার, এটা আমরা জানি। আর পেরিমিটার হচ্ছে একটা সার্কুলার সেকশনের পেরিমিটার সমান আমরা লিখতে পারি হচ্ছে পাই ইন্টু ডি। দেন এটাকে যদি আমরা কাটাকাটি করি বা আমরা যদি দুটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখবো ক্যালকুলেশন করে এখানে কাটাকাটি করার পর থাকে হচ্ছে আর সমান সমান d/4। তার মানে কি আমরা এই ফর্মুলাতে আর এর জায়গায় d/4 লিখতে পারবো না? কথাটা কি বুঝছেন? আমরা আর এর পরিবর্তে এখানে কিন্তু d/4 লিখতে পারবো। আমরা যদি দেখি, হ্যাঁ, আমরা এখানে আর এর পরিবর্তে এই যে এই আর এর উপর 2/3 ছিল, সেটার পরিবর্তে আমরা d/4 এর উপরে 2/3 লিখলাম। কই থেকে লিখলাম? এই যে এখান থেকে লিখছি। যেহেতু এরিয়া সমান পাই/4 ডি স্কোয়ার আর পেরিমিটার সমান পাই ইন্টু ডি, তাহলে আর সমান সমান এরিয়া বাই পেরিমিটার, এখানে কাটাকাটি করলে d/4 এর উপর 2/3 আসে। সেম ভাবে এ সমান সমান কি লেখা যায় আমাদের? এ সমান সমান পাই আর স্কোয়ার বা পাই/4 d⁴। তাহলে এই যে আমি এ সমান সমান লিখলাম হচ্ছে পাই/4 ইন্টু
সরি পাই ভাগ 4 ডি স্কয়ার, পাই আর স্কয়ার বা পাই ভাগ 4 ডি স্কয়ার, তাহলে পাই ভাগ 4 ডি স্কয়ার। তাহলে এন এর মান 0.2 আর হলো এস এর মান স্লোপ 0.005। কিউ এর মানটা কত, ডিসচার্জ, এটা আমরা অলরেডি বের করে আসছি। কত বের করেছিলাম যদি আমরা একটু দেখি, আমরা একটু দেখি আমাদের কিউ এর মানটা কত ছিল। কিউ এর মানটা আমাদের ছিল হচ্ছে 9.1715 মিটার কিউব পার ডে, বা যদি আপনি এভাবে লিখতে চান তাহলে লিখতে পারেন 9171.5 ইন্টু 10⁻³ এই 9171.5 ইন্টু 10⁻³ যে কথা, 9.1715 তো সেম কথা, এটা তো বোঝেন সবাই নাকি? এটা কি জানেন না সবাই? জি স্যার। এইটা এইটা যে কথা আমাদের, এটা কিন্তু একই কথা, ঠিক আছে? তো যেটা আপনাদের সুবিধা সেটা লিখবেন। মানে আমাদের মেইনলি হচ্ছে কনভার্টটা দরকার, বা এটাকে মিটার কিউবে মানে নিয়ে আসাটা আমাদের জন্য জরুরি। তো আমরা নিয়ে আসলাম, মিটার কিউবে নিয়ে আসছিলাম, 9 কত আসলো আমি মানটা বসাই দিলাম। এখন যদি আমরা এখান থেকে বাকি জিনিসগুলোকে এই পাশে পার করে দিই, এই পাশে শুধু ডি রাখি, তাহলে কত থাকবে? এই পাশে আসলে 33.03, আর ক্যালকুলেশন করে এখানে আসলো ডি স্কোয়ার ইন্টু ডি/4 এর উপর 2/3। এই যে ডি স্কোয়ার ইন্টু ডি এর উপর ডি/4 এর উপর 2/3, এটাকে আমরা এক, এই লাইনের পর এই লাইনটা কিভাবে আসলো কেউ বলতে পারবেন আমাকে? এই লাইনটার পরে এই লাইনটা কেউ বলতে পারবেন কিভাবে আসছে? দেখেন এই 4 এটা ভাগ আকারে আছে, এই পাশে আমি কি গুণ আকারে হয়ে যাবে না? 4টা, তাহলে 33 এর সাথে 4 গুণ করলে হয় হচ্ছে 83.23। ওকে, আর ডি এর উপরে স্কোয়ার, আবার ডি এর উপরে 2/3, এটাকে আমরা কি লিখতে পারি বলেন তো? ডি এর উপরে স্কোয়ার প্লাস যদি 2/3 থাকে, আমি এটাকে একবার লিখতে পারি না? 2/3 2 এর উপরে 2 প্লাস 2/3, আপনি যদি এখন এখানে লসাগু করেন তাহলে দেখবেন ডি এর উপরে 8/3 চলে আসে, ঠিক আছে? তাহলে ডি এর উপরে 8/3 ইকুয়াল টু কত আসলো আমার? 83.23 ইকুয়াল টু, তাহলে ডি বা ডেপথ ইকুয়াল টু কত? এটা কিভাবে করবেন বলেন তো? 3/8 স্যার। কোথায় 3/8 দিবেন? এটা মানে কি স্যার এই যে 3/8? 83.23 এর মাথার উপরে 3/8 হ্যাঁ, দেবো স্যার। 83 এর উপর 2/3 উপর একদম 3/8 দিতে পারেন, অথবা আপনি এখানে রুট ওভার দিতে পারেন। অর্থাৎ আপনি যদি এটাকে এভাবে লিখতে পারেন যদি চান, এটাকে যদি আপনি এইভাবে লেখেন 8/3 দেন, তাও কিন্তু আপনাকে অ্যান্সার দেখাবে, ঠিক আছে? অর্থাৎ কিউবিক রুট 8/3 দিলেও আপনাকে দেখবেন 5.25টা দেখাবে, বা আপনি এটাকে যদি 83.23 এর উপর 3/8 লেখেন তাও হবে আর কি, ঠিক আছে? যেটাই লেখেন না কেন। তাহলে ডির মানটা কত আসলো আমাদের ইউবির জন্য? যদি আমি 18,000 স্টুডেন্টের জন্য 2031 সালের জন্য যদি আমি ডিজাইন করতে চাই, তাহলে আমার যে সুয়েটটা কনক্রিট সেকশন ছিল, একটা সার্কুলার সেকশন, তার আমার ডেপথটা আসবে কত মিটার? 5.25 মিটার। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা ক্যালকুলেশনটা পারা যাবে সবাই? করা যাবে স্যার। ওকে, এটার ক্যালকুলেশন পারা গেলে বেটার। এটারও আপনাদের ল্যাব রিপোর্ট করার সময় আপনাদের ভ্যালু চেঞ্জ করার কোনো দরকার, দেখি একটু কোথায় চেঞ্জ করবেন আমি বলে দিচ্ছি, এখানে আপনারা সেভাবে চেঞ্জটা করে নেবেন। ওকে, এখানে যা শুধু চেঞ্জটা হবে কোথায় দেখেন, চেঞ্জটা হবে হচ্ছে আপনাদের প্রেজেন্ট স্টুডেন্ট অফ ইউবি ইকুয়াল টু, এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 18,000 প্লাস আপনাদের আইডির লাস্ট 2 ডিজিট। ওকে, এখানে স্টুডেন্ট আইডিটা আপনাদের লিখবেন হচ্ছে 18,000 প্লাস আইডির হচ্ছে 2 ডিজিট, মানে শেষের 2 ডিজিট আর কি সবার, বাকি সবকিছু সেম, আর কোনো চেঞ্জ নাই। বোঝা গেছে? রিপোর্টটা করার সময় প্রবলেমটা কি তুলবেন বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এটার ফাইলটাও আমি তাহলে দিয়ে দিব আপনাদেরকে, আপনারা প্রত্যেকটারই কোশ্চিন তুলবেন, এটাও কিন্তু কোশ্চিনটা ড্র করবেন, ঠিক আছে? কোশ্চিনটা লিখে তারপরে অ্যান্সার করবেন আর কি, রিপোর্ট গুলাতে কোশ্চিন তুলে তারপরে সলভ করবেন। আপনাদের মোটামুটি এইটুক পর্যন্ত করলে আপনাদের 3টা সাবমিশন, অর্থাৎ টোটাল 3টা রিপোর্ট সাবমিশনের জন্য আমি আপনাদেরকে অলরেডি শিখিয়ে ফেলেছি। আপনাদের আরো 3টা থেকে 4টা হয়তো বা টোটাল টপিক দেখানো হবে, এটা আপনাদের মিডের পরে আপনাদের হয়তো বা ইমরান খান অপু স্যার ক্লাসগুলো নেবেন, দেন স্যার হয়তো বা দেখাই দিবে, ঠিক আছে? স্যারকে আপনারা জানাবেন যে আপনাদেরকে আমি কোন কোন টপিক দেখিয়েছি, তারপর থেকে স্যার কন্টিনিউ করবে। এরপরে তো আপনাদের একটা ফাইনালের ডেট হবে, যখন ডেট হলে আপনাদের টাইম মতো আপনাদের পরীক্ষাটা হবে আর কি, ঠিক আছে? সময় মতো আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে রিপোর্ট সাবমিশন যদি না করেন তাও এই কোর্সে ফেল, অথবা পরীক্ষায় ফাইনাল অ্যাটেন্ড না করলে তাও ফেল, অর্থাৎ দুইটার মধ্যে যে কোনো একটা মিসিং থাকলেই কিন্তু এই কোর্সে ফেল চলে আসবে। তো এই জন্য এই বিষয়টাতে একটু সাবধান থাকবেন সবাই, ঠিক আছে? সবাই একটু সাবধান থাকবেন, এটা অনেক মানে মেজর একটা ইস্যু আর কি, যেহেতু এটা একটা সেশনাল কোর্স।
অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে, প্লাস অবশ্যই আপনাকে রিপোর্টটা সাবমিশন করতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, আমি একটু আপনাদের আজকে আর করাবো না, আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, ঠিক আছে? আপনারা হচ্ছে বি সেকশন না? জি স্যার, বি সেকশন। সেকশন বি, ওকে। রেগুলার হচ্ছে আপনাদের আইডি শুরু হচ্ছে 76 থেকে, ওকে। রেগুলার 76 থেকে 100 পর্যন্ত কে কে আছেন বলেন? স্যার 80। ওকে 80, স্যার 82 ওকে 82, 96 96, ওকে 86, এরপর 100 পর্যন্ত আর কেউ? 92, ওকে 92, 92, এরপর 100 পর্যন্ত আর কেউ? ওকে 101 থেকে 130, 102 102, ওকে 101 101, আজকে ফার্স্ট ক্লাস 104, ওকে 101 101 আজকে ফার্স্ট ক্লাস। ইয়েস স্যার। 20 স্যার। বুঝি নাই, কত বলছেন? 120, 120 120, ওকে 120, এরপর 160 130 পর্যন্ত বলছি। 130 পর্যন্ত আর কেউ আছেন? ওকে নাই। এরপর 131 থেকে 100 কত পর্যন্ত আছে আপনাদের? 160 পর্যন্ত বলেন। 134 স্যার 134, ওকে স্যার 139 139, ওকে 144 স্যার। 144, 144, 150, 150, 149 স্যার, 149। ওকে 149, 49 ফার্স্ট ক্লাস আজকে। স্যার 155 স্যার 143, 143 বললেন, 155, 155, 155 আজকে ফার্স্ট ক্লাস। জি স্যার জি স্যার জি স্যার ওকে, এরপর স্যার 159 159, ওকে রেগুলার স্যার 160 160, ওকে 160 ওকে 160 আজকে ফার্স্ট ক্লাস। জি স্যার আচ্ছা রেগুলার মেবি শেষ, ইরেগুলার গুলো একটু বলেন। স্যার 081 স্যার আমার ফোনে প্রবলেম হয়েছে, কৃষ্ণ আসে না তার জন্য। ওকে রেগুলার 081 দিয়ে দিচ্ছি, আজকে ফার্স্ট ক্লাস 081 ও। স্যার ইরেগুলার 147 স্যার। ইরেগুলার 147, 103 স্যার। রাকিবুল ইসলাম, ওকে 103, রবিউল ইসলাম স্যার। সরি রবিউল ইসলাম, হ্যাঁ ইরেগুলার 103, রিপন আলী জি স্যার। আজকে ফার্স্ট ক্লাস। জি স্যার। ওকে এরপর স্যার 115 ইরেগুলার রাসেল মিয়া, জি স্যার ওকে আর কেউ ইরেগুলার বা রেগুলার আর কেউ বাকি আছেন? ওকে মেবি নাই, যদি না থাকে আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আপনাদের সাথে মিডের পরে দেখা নাও হইতে পারে, আর হইলে তো হচ্ছেই আর কি, ঠিক আছে? হলে পরীক্ষার সময় দেখা হবে আবার, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। স্যার এর মধ্যে কি স্যার ক্লাস হবে না স্যার? এর মধ্যে মিডিয়ার যেহেতু মানে 9 তারিখ থেকে মিড এক্সাম, তো সেই হিসাবে আজকেই লাস্ট ক্লাস আর কি, ঠিক আছে? আর আপনাদের মিডের পরে কবে জি। ক্লাস সেটা জানায় দেওয়া হবে আর কি। সম্ভবত মাঝে 2টা সপ্তাহ ক্লাস আপনাদের হবে না, কারণ যেহেতু আমি একটু দেখি বলি, এটা যেহেতু 3 তারিখ, 10 তারিখ তো ক্লাস হওয়ার কোনো সম্ভাবনা নাই, 17 তারিখেও ক্লাস হবে না, তার মানে আপনাদের একবারে ক্লাস হবে যে 24 তারিখে, ঠিক আছে? জুনের 24 তারিখ আবার নেক্সট ক্লাস, ওকে? আচ্ছা ঠিক আছে স্যার নামই দিব। রিপোর্টে 2টা স্যারের নামে দিবেন আর কি, টিচার নেম 2টাই দিবেন, ঠিক আছে? আমার নামও থাকবে, আপনাদের ইমরান খান অপু স্যারের নামও থাকবে। আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন। রিপোর্ট সাবমিটের লাস্ট ডেট কবে স্যার? দেরি আছে, মানে এটা আপনাদের মিডের পর যখন স্যার ক্লাস শুরু করবে, স্যারও তো আরো 2-3টা আপনাদের রিপোর্ট দেখাবে আর কি, দেখানোর পর তারপর স্যার বলে দিবে কয়দিনের মধ্যে দিতে হবে আর কি। তবে আপনারা চাইলে এখন থেকে রিপোর্ট লেখা শুরু করে দিতে পারেন আর কি, তাহলে আগায় থাকবে আর কি, ঠিক আছে? কারণ পরবর্তীতে একবারে প্রেশার নেওয়াচ্ছে, এখন থেকে কিছু লিখে রাখতে পারেন। আমি আপনাদের ফাইলগুলোকে দিয়ে দিব, দেখি আজকে অথবা কালকের মধ্যে ফাইলগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব যেদিনটা আমি দেখিয়েছি। তো আপনারা চাইলে এখন থেকে রিপোর্ট আগে লিখে রাখেন, তাহলে পরবর্তীতে স্যার যখন বাকিগুলো শিখাবে তাহলে একসাথে আপনারা 6টা বা 7টা রিপোর্ট দিতে সুবিধা হবে আর কি, ওকে? ওকে স্যার ঠিক আছে, আর ঠিক কারো কোনো রকম প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমার নাম্বার আশা করি সিআর এর কাছে আছে, সিআর এর কাছ থেকে নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। ওকে স্যার ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। জি জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি হলো?